আজকে যাব হচ্ছে কোল্যান আইল্যান্ড। আজকে হচ্ছে ব্যাংকক থেকে পাতায়াতে চলে যাচ্ছি। গল্পের শুরুটা পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যের জার্নি দিয়ে। এখানে মোটামুটি আমি একটা স্লিপারি বাসে টিকিট কাটি এবং খুব আরামসে আমাকে 5 থেকে 6 ঘন্টার ভেতরেই আমাকে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দেয়। এবং এখানে আমি বোর্ডিং পাসটা নিয়ে আমি ইমিগ্রেশনের কাজটাও সেরে ফেলি, সেই সাথে খুঁজতে থাকি আমেরিকান এক্সপ্রেসের লাউঞ্জটা কোথায় আছে। খুব কষ্টে খোঁজাখুঁজির পর আমেরিকান এক্সপ্রেসের লাউঞ্জ পেয়ে যাই এবং তার ভেতরে ঢোকার পরে আমার তো মানে খুব জোস একটা ফিল হয় যে ভাই আসলেও তো এনভায়রনমেন্টটা খুবই জোস। এবং এখানে আনলিমিটেড খাবার দাবার আছে। তো আনলিমিটেড খাবার দাবার আসলে খাওয়ার পরে খুব বেশি সময় যায় নাই, এরই মধ্যে আমাদের প্লেনে ওঠার সময় চলে আসে। তাই দৌড়ে চলে যায় আসলে প্লেনে উঠতে। এবং এখানে এসে আমি তো অবাক, আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কাটছি, বাট এখানে দেখি স্কাইপ এয়ারলাইন্স। তো মোটামুটি এটা বুঝতে পারলাম যে হয়তো ওদের যাত্রী সংকট বা ভাড়া নিচ্ছে কিনা জানি না। তো মোটামুটি প্লেনের ভেতরে বসে থাকার পরে আমাদের জার্নিটা শুরু হয় থাইল্যান্ডের উদ্দেশ্যে। বিমানের ভেতর থেকে বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের চলে আসে কমপ্লিমেন্টারি খাবার দাবার। যেহেতু মাত্রই খেয়ে আসছি, খাবারটা অতটা ভালোও লাগে নাই। এবং এরপরে আবার শুরু হয় সেই অপরূপ সৌন্দর্য চোখ বুলিয়ে দেখার পালা। এবং দেখতে দেখতে সময়টা এত দ্রুত চলে যায় এবং আমরা ল্যান্ড করে ফেলি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের পাশে থেকে যাব হচ্ছে সুকুমবিত যাওয়ার জন্য আমি ব্যবহার করব হচ্ছে সাবওয়ে। এটা হচ্ছে মাকাসান স্টেশন থেকে সুকুমবিতের সাবওয়েটা যায়। আর বাকি যারা অনেকেই হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে যদি কেউ হোটেলে থেকে পরের দিন যেতে চায়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই মাকাসান সাবওয়ে স্টেশনে আসতে হবে। এবং এরপর হচ্ছে এখান থেকে সুকুমবিতের জন্য আলাদা করে আবার লাইন চেঞ্জ করে তারপরে সুকুমবিত যাইতে হবে। কাহিনী যেটা হয়েছে আসলে মেট্রো স্টেশন থেকে আসলে সুকুমবিত নামার পরে এখানে হোটেলে যাওয়ার জন্য প্রায় অলমোস্ট 900 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার সামথিং এরকম হবে। তো এইটার জন্য আমরা যখন ট্যাক্সি খুঁজতে গেছি, ট্যাক্সি ভাড়া চাইছে 300 বাদ, যেটা বাংলাদেশ টাকায় অলমোস্ট 1200 টাকা। তো পরে আবার গ্র্যাব অ্যাপ দিয়ে আমরা হচ্ছে গ্র্যাব কল করলাম। গ্র্যাব অ্যাপ কল করার পরে মোটামুটি এই কার্ডটা চলে আসছে এবং এইটাতে ভাড়া পড়ছে আমাদের হোটেল যাওয়া পর্যন্ত হচ্ছে অনলি 127 বাদ। তো অবশ্যই আমার রেকমেন্ডেশন থাকবে যে সুকুমবিত আসলে পরে ট্যাক্সি ব্যবহার না করে গ্র্যাব ব্যবহার করাটাই ভালো হবে। তো আজকে হচ্ছে ব্যাংকক থেকে চলে যাওয়ার দিন। আজকে হচ্ছে আমি ব্যাংকক থেকে পাতায়াতে চলে যাব। তো পাতায়াতে যাওয়ার আগে যেহেতু আমি বাস দিয়ে যাব, তো তার আগে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো গতকাল আসছিলাম আমি, আমার হোটেলটা হচ্ছে ঠিক সুকুমবিত এরিয়াতে, নানা প্লাজার সামনে দিয়েই সামনে আমার হোটেলটা। তো এটা ঠিক সামনে হচ্ছে নানা প্লাজা। এই নানা প্লাজার ভেতরে 3rd ফ্লোরে আসলে একটা ইন্ডিয়ান এবং বাঙালি মিক্স টাইপের একটা খাবারের দোকান আছে। তো যে খাবারটা আমি গতকাল আসছিলাম, বাট ওইটা বন্ধ ছিল। বাট এটা মোটামুটি অনেক টেস্টি অ্যান্ড প্রাইস হচ্ছে অনেক রিজনেবল। তো নানা প্লাজা শপিং মলের ভেতর ঢোকার পরে হাতের ডান সাইডেই হচ্ছে এখানে এলিভেটর আছে। তো এইখান থেকে আপনাকে যাইতে হবে হচ্ছে ফুড কোর্ট 3-তে। তো যাওয়ার পরে মোটামুটি ওখানে অনেকগুলো খাবার দাবারের দোকান আছে। অনেকগুলো খাবার দাবারের দোকানের ভেতরে আপনি হচ্ছে জসিম ভাইয়ের আসলে বাঙালি বা ইন্ডিয়ান মিক্স টাইপের একটা রেস্টুরেন্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে আসলে আসার পেছনে একটা কারণ হচ্ছে এখানে যতগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এখানে যদি আপনি খাইতে যান আপনার মিনিমাম 1500 থেকে 2000 বাংলাদেশি টাকা খরচ হয়ে যাবে শুধু একবার খাইতে। বাট এখানে খাবার দাবারের প্রাইসটা আসলে অনেক রিজনেবল। তো আমি অলরেডি এখানে খেয়ে ফেলছি। তারপর আমি যদি দেখাই, এটার ঠিক হচ্ছে এই ডান পাশে আমাদের হচ্ছে জসিম ভাইয়ের সেই ফুড কোর্টটা, হালাল ফুড অবশ্যই। এইটা হচ্ছে, হ্যালো ভাই। তো একটু আগে আমি আসলে এখানে আসছিলাম এবং আমার লাঞ্চটা আসলে করছি। এটা হচ্ছে আপনাদের দেখানোর পেছনে যে রিজনটা, সেটা হচ্ছে যে বাইরের যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো সেগুলোর তুলনায় এখানে জসিম ভাইয়ের খাবার দাবারের দাম আসলে অনেক কম, যেটা আপনি আসলে এখানে আসার পরে বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে যে বিফ কারিটা আছে, এটা হচ্ছে ভাই কত নিচ্ছেন? এটা 80 বাদ। আচ্ছা 80 বাদ। তারপরে হচ্ছে এই মাছের দামটা কত 70 বাদ। তো এইগুলো আপনি ভাবা যায়, মানে এইগুলো যদি আপনি বাইরের রেস্টুরেন্টগুলোতে খান মিনিমাম আপনাকে 300 থেকে 400 বাদ গুনতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1200 বা 1000 প্লাস সামথিং।
এবং এখানে অবশ্যই যারা নানা প্লাজা বা হচ্ছে সুকুমবিত এরিয়াতে থাকবেন, আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে জসিম ভাইয়ের খাবারটা ট্রাই করার, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড। আমি নিজে ট্রাই করছি, অনেক টেস্টি। তো ঠিক আছে জসিম ভাই, ইনশাল্লাহ দেখা হবে আবার। আর অবশ্যই এখানে হালাল ফুড পাওয়া যায়। ওকে, তো আজকে হচ্ছে ব্যাংকক থেকে পাতায়াতে চলে যাচ্ছি, অ্যান্ড হোটেল থেকে আসলে বাস স্টেশন যাওয়া পর্যন্ত, যেহেতু আমি বাস দিয়ে যাব, তো বাস স্টেশন যাওয়া পর্যন্ত একটা ট্যাক্সি নিছি। এই ট্যাক্সিটা হচ্ছে ভাড়া নিছে আপনার সুকুমবিত নানা প্লাজা থেকে এক্কামাই বাস স্টেশন পর্যন্ত 200 বাত। আমি অনেক দরদাম করার চেষ্টা করছি, বাট আসলে সে আসলে রাজি হয় নাই। পরে শেষ পর্যন্ত বলছি ওকে, আমরা 200 বাতেই রাজি আর কি। তো এইটাই, বাসে করে যাব। দেখা যাক, থাইল্যান্ডে ফার্স্ট বাস জার্নি, দেখা যাক কি হয়। তো চলে আসছি আমরা এক্কামাই বাস স্টেশনে। এখান থেকে আসলে খুঁজে পাতায়া যাওয়ার বাসের টিকিটটা আসলে আগে নিতে হবে। তো চলেন নেওয়া যাক। তো এটা হচ্ছে এক্কামাই বাস স্টেশন। এখানে আসলে প্রচুর অনেকগুলা আপনি কাউন্টার পেয়ে যাবেন, বাস, তারপরে হচ্ছে মিনি কার বা হাইস টাইপের এইগুলা। তো আমি হচ্ছে এখানে একটা দোকান পাইছি এখানে পাতায়া, উনি আমাকে বলছে 150 বাত, আর হচ্ছে সিট 1। ড্রাইভারের সাথে আমাকে সিট দিবে। এরা আসলে ইংলিশ ওরকম বুঝে না, বাট বুঝাইতে গেলে আপনাকে বলতে হবে যে এখান থেকে পাতায়া যাব, তো আপনাকে বলতে হবে পাতায়া, তাইলে ওরা বুঝবে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে এক্কামাই বাস স্টেশন, যেটা সুকুমবিত থেকে আসলে নানা প্লাজা থেকে অনেক কাছে। এখান থেকে ট্যাক্সি ভাড়া 200 বাত। আর আমাদের কারটা হচ্ছে কখন ছাড়বে, আমি যাইতে চাইছিলাম বাসে, বাট এখানেই মোটামুটি ভালো একটা অপশন পাইছি। সে বলছে আমাকে একদম প্রথম সিটটা দিবে, এই যে এই টাইপের হচ্ছে কারে। তো when 2:30 ওকে give me 1 ticket। তো আমাদের বাস আসলে বড় বাস ওইটা হবে না, আমি আসলে মেনলি হচ্ছে যাচ্ছি এখন এই টাইপের এই মিনি কারগুলোতে। তো আমাকে বলছে প্রথমে সিটটা দিবে। ব্যাংকক থেকে পাতায়া যাইতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু আমি জাস্ট এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের চারপাশ দেখতেছিলাম আর ভাবতেছিলাম প্রবেশ করলাম। এটাই সেই পাতায়ার বিখ্যাত হ্যাপিনিং বিচ রোড। তো এখানে আসবো অবশ্যই, তার আগে আমাদের নেমে সব থেকে আগে যে কাজটা করতে হবে, এখন হোটেল খুঁজতে হবে। তো এই টেনশনটাই আমার মাথায় ঘুরতেছিল আমার কার থেকে নামার আগে। এটা হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড হোটেলের নাম হচ্ছে এইস লজ পাতায়া, অ্যান্ড এটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভেতরে আমাদের হোটেলটা। তো লেটস গো, যে এটার ভেতরে আসলে রুম ফ্যাসিলিটি আসলে কীরকম দেয়। সো এইটা হচ্ছে হোটেল এরিয়া আজকে রাতের জন্য পাতায়াতে, অ্যান্ড আমাদের হোটেলটা হচ্ছে এইখানে সামনে হচ্ছে অনেক সুন্দর একটা ইন্টেরিয়র আছে, এটা মাঝখানে হচ্ছে একটা সুইমিং পুল আছে। আর আমার রুম হচ্ছে 341, অ্যান্ড রুমটা মোটামুটি ভালো, খারাপ না। অ্যান্ড এইটা হচ্ছে যে রোড ক্লিন আছে। আর এইটার ভাড়া পড়ছে, আমি যেহেতু এগোদা থেকে এটা বুকিং করছি, সো এগোদা থেকে হচ্ছে এটার ইউএসডিতে পেমেন্ট করার কারণে আমার একটু বেশি পড়ছে। সো এইটা পড়ছে হচ্ছে 2290 টাকা সামথিং। আজকে রাতের জন্য আপাতত এটা পারফেক্ট আছে। এখানে একটা লক আছে, অ্যান্ড ওয়াশরুমটা মোটামুটি ক্লিয়ার।
বাট আর একটু ক্লিয়ার হলে ভালো হইতো। আর এখান থেকে হচ্ছে সুইমিং পুল হাফ ভিউ দেখা যায় আসলে। আর ঠিক এই পাশে হচ্ছে এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে হচ্ছে পাতায়া বিচ, অর্থাৎ বিচের খুবই কাছে এই হোটেল অ্যান্ড রিসোর্টটা। তো আজকের রাতের জন্য এটা পারফেক্ট আছে। এরপরে আমি যদি আজকের ভেতরে আর কোনো ভালো কোনো হোটেল খুঁজে পাই একার জন্য, তাহলে হচ্ছে ওইটাতে আমি চলে যাব। যেহেতু 2290 টাকা আমার কাছে মনে হচ্ছে বাজেট ট্যুরের ক্ষেত্রে এটা হচ্ছে মোটামুটি একটু বেশি। এখানে আরও লো বাজেটে হয়তো হোটেল পাওয়া যাওয়া উচিত। তো এটাই হচ্ছে রুম। এরপরে হচ্ছে এটার সাথে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড নাই, বাট সুইমিং পুল অ্যাক্সেস আছে রাত 8টা পর্যন্ত। এইটা হচ্ছে পাতায় সেই বিখ্যাত বিচ এরিয়া। আর আমার হোটেলটা হচ্ছে এই যে ঠিক বাম পাশে, এই বাম পাশে হচ্ছে আমার হোটেল। অর্থাৎ হোটেল থেকে বের হয়েই সোজা একদম বিচের সামনে চলে আসা যায়। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে হোটেলটা হচ্ছে বিচের একদম কাছে হওয়ায় একটু প্রাইসটা তুলনামূলক একটু বেশি নিয়েছে। বাই দ্য ওয়ে, যেমন সুন্দর প্লেসে আসলে এগুলো কোনো ব্যাপার না। এটাই সেই পাতায়ার বিখ্যাত বিচ এরিয়া। অ্যান্ড এটা নাকি রাতে আরও অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। আর এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে অনেক দূর, প্রায় অলমোস্ট 1 কিলোমিটারের মতো হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো এখানে প্রচুর পরিমাণে আমি যখন এদিক দিয়ে গেছি প্রচুর পরিমাণে এখানে নাইট ক্লাব আর বার দেখতে পাইছি। আর এটা হচ্ছে বিচ এরিয়া। এখন মানে এখানে আসার পর ওয়েদারটা, ব্যাংককে যখন ছিলাম ওয়েদারটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম ছিল, বাট এখানে আসার পর এমন বাতাস, মানে গরম এটা কোনো ফিল হচ্ছে না। ওই যে দূরে পাতায়া লেখা এটা দেখা যাচ্ছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে পাতায়া লেখা এটা কিন্তু দেখা যাচ্ছে, পাতায়া সিটি। সন্ধ্যা নামার আগ মুহূর্তের যেই পরিবেশ এবং এত সুন্দর একটা আবহাওয়া, আর সাথে পাতায়ার সেই বিখ্যাত বিচ, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল এবং এটাকেই আমি এনজয় করতেছিলাম। অন্য সময় এই বিচটা অনেক কোলাহল থাকে, বাট এই সময় আমার কাছে মনে হচ্ছিল খুবই কোয়াইট। তাই এইটাকে এনজয় করতে করতে ভাবলাম একটু আশেপাশের মার্কেটগুলো আসলে ঘুরে দেখা যাক। তো আমি চেষ্টা করতেছিলাম সামনের দিকে একটু যাওয়ার পরেই মোটামুটি মার্কেটে ঢুকেই আমি একদম অবাক। যদিও আমি চায়নাতে অনেক পোকামাকড় খাওয়া দেখছি, কিন্তু এখানে আস্ত কুমিরকে এরা মেরে বিক্রি করতেছে। তো এটা দেখার পর আমি তো মোটামুটি লিটারেলি অবাক। চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম এবং এখানে আসার পরে এটার পরিবেশ আমার কাছে খুবই কুল লাগছে, কিন্তু খাবার দাবারের দাম ভাই অনেক এক্সপেন্সিভ। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি পাতায়ার সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। এই জায়গাটা খুবই বিখ্যাত ফর ইটস নাইট লাইফ। এখানে আসলে আপনি পাতায়ার নাইট লাইফটা খুব ভালোভাবে দেখতে পারবেন। পাতায়াতে আসছে অথবা ব্যাংককে আসছে এরকম ওয়াকিং স্ট্রিটে আসে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। এবং এখানে আসলে আপনি আসলে প্রচুর পরিমাণে নাইট ক্লাব, বার, পাব এগুলো আপনি দেখতে পারবেন। এবং এছাড়াও আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে ইন্ডিয়ানদের আধিক্য অনেক বেশি, কারণ অনেক জায়গাতে ইন্ডিয়ান লিটারেলি সং চলতেছিল এবং সেখানে মোটামুটি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস চলতেছিল। এবং এইখানে যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন, ওখানে 2টা মেয়ে বসে আছে এবং এই বলটা দিয়ে যদি ওই একটা স্পেসিফিক জায়গাতে লাগাতে পারে তাহলে ওই 2টা মেয়ে পানির ভেতরে পড়ে যাবে। এটাই মোটামুটি একটা ফানি গেম। এই রকমের অনেক ধরনের অ্যাক্টিভিটিস, ম্যাজিশিয়ান শো এগুলো চলতেই থাকতেছিল এই ওয়াকিং স্ট্রিটে। এবং এর সাথে সাথেই আমার কাছে যেটা মনে হইলো যে এই প্লেসটা নট ফর মি, তাই আমি আবার আমার হোটেলের দিকে হাঁটা শুরু করলাম, কারণ কালকে আমাকে আবার যেতে হবে কোল্যান আইল্যান্ডে। তো সকালে আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে যাব হচ্ছে কোল্যান আইল্যান্ড। অ্যান্ড আমার হোটেল থেকে আমি একটা বাইক নিছি বোল্ট অ্যাপ দিয়ে, সেটা আসলে 20 বাত পড়ছে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 65-66 টাকার মতো। পাতায়া সিটি থেকে কোল্যান আইল্যান্ড যাওয়ার জন্য 2টা ওয়ে আছে। এক হচ্ছে আপনি চাইলে ফেরিতে যাইতে পারেন, 2 হচ্ছে আপনি চাইলে স্পিড বোট করে যেতে পারেন। ফেরিতে গেলে আপনার খরচ পড়বে 30 বাত করে যাওয়া, 30 বাত আসা, অর্থাৎ টোটালি 60 বাত। আর যদি আপনি স্পিড বোটে যান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 150-300 বাত। আর এখান থেকে কোল্যান আইল্যান্ড যেহেতু অনেক কাছে, অর্থাৎ যাইতে মাত্র ফেরিতে করে 40 মিনিট লাগে, তাই আমার কাছে বেটার অপশন মনে হয় ফেরি। তো এই যে দূরে পাতায়া সিটি লেখা দেখা যাচ্ছে, তো আমরা যাচ্ছি কোল্যান আইল্যান্ডে। কোল্যান আইল্যান্ড অনেক পিসফুল একটা প্লেস, অ্যান্ড ওখানকার ওয়াটার নাকি অনেক ব্লু, আর বালিটা নাকি অনেক সাদা, যার কারণে বেশি সুন্দর লাগে। তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছে কোল্যান আইল্যান্ড যাইতে, দেখা যাক। তো এইটা হচ্ছে আমাদের ফেরি, অ্যান্ড ঠিক
এইখান থেকে হচ্ছে টিকিট দিতে হয়, 30 বাদ করে নিছে। এন্ড এটা হচ্ছে আমাদের কোলান আইল্যান্ডে নিয়ে যাবে। তো মোটামুটি এটা হচ্ছে ফেরির অবস্থা। এখানে হচ্ছে ফেরির টাইমিং দেওয়া আছে যে ওইখান থেকে কোলান থেকে সর্বলাস্ট ফেরি হচ্ছে 6টায়। এইটা ছিল আমাদের ফেরির ভেতরের দৃশ্য এবং এই ট্যুরটা আপনি আসলে বোরিং ফিল করবেন না, কারণ এখানে অনেক দেশের পর্যটক থাকবে এবং এখানে আপনি সবার সাথে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে আপনি আপনার সময়টা পার করে ফেলতে পারবেন এবং খুব দ্রুততার সাথেই কোলান আইল্যান্ড পৌঁছাইতে পারবেন। এবং সেই সাথে পাতায়া সিটিকে বাই বাই করে আমাদের যাত্রা শুরু করলাম কোলান আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখতে দেখতেই পৌঁছায় গেলাম কোলান আইল্যান্ডে এবং এইটাই ছিল আমাদের ফেরি, যেটাতে করে আমরা আসলাম পাতায়া থেকে কোলান আইল্যান্ডে। তো এইখানে মোটামুটি ওয়েদারটা খুবই জোস এবং কোলান আইল্যান্ড যেহেতু মোটামুটি একটা দ্বীপ, এইখান থেকে আমাদের কিন্তু আবার সেই 5টার ফেরি ধরে ব্যাক করতে হবে পাতায়াতে। তাই এখানে নেমে প্রথমেই যেই কাজ বাইকের দোকান খোঁজা, এবং এখানে প্রচুর পরিমাণে আপনি বাইকের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনি চাইলে বাইক ভাড়া করতে পারবেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, এবং এটার সাথে কিন্তু এরা গ্যাসোলিন আপনাকে ফ্রি দিবে। তো মোটামুটি এই ব্যক্তির কাছ থেকে বাইকটা ভাড়া করলাম এবং খুব সুন্দর করে বাইকের ছবি এবং ভিডিও তুলে নিলাম, যেন পরবর্তীতে আমি যখন জমা দিব তখন ওরা যেন কোনো কিছু না বলতে পারে যে ভাই তুমি এটা করছো, ঠিক আছে। তো এরপরে আমাদের জার্নিটা শুরু হইল কোলান আইল্যান্ড এক্সপ্লোর করার জার্নি। যেহেতু কোলান আইল্যান্ডের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তাই প্রত্যেকটা ভিউ পয়েন্ট আপনাকে ঘুরে দেখার জন্য অবশ্যই একটা বাইক ভাড়া করতে হবে। তাই বাইক নিয়ে সামনের দিকে আগাইতে থাকলাম আর কোলান আইল্যান্ড এক্সপ্লোর করতে থাকলাম। খুব সামনেই আমাদের পড়ে গেল এরকম সুন্দর একটা বিচ ভিউ, এবং এইখান থেকে এই প্লেসটা এত সুন্দর লাগতেছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না। নিজের চোখে আরও বেশি সুন্দর লাগতেছিল ভিডিওর থেকে। এই ভিউটা দেখেন কত সুন্দর না? এবং এখানে আপনি চাইলে সুইমিং করতে পারবেন, লাফালাফি করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, সব কিছু করতে পারবেন। যেহেতু আমাদের আরও একটা ভিউ পয়েন্টে যাইতে হবে, তাই এখান থেকে বের হয়ে আমাদের যাত্রা শুরু হইল নতুন আর একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এবং এইখানে যাওয়ার সময় জাস্ট আপনি একটা জিনিস ইম্যাজিন করেন, মেঘলা আকাশ, মৃদু মৃদু বাতাস এবং সাথে এইরকম সমুদ্র, আর আপনি বাইক রাইড করতেছেন, মানে জাস্ট ওয়াও একটা মোমেন্ট। আমার কাছে মানে খুবই জোস লাগছে এখানে বাইক রাইড করাটা। আর মনে মনে ভাবতেছিলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে তৈরি করছে। সামনের দিকে যাইতে থাকলাম নতুন আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য, কারণ এই কোলান আইল্যান্ডে সর্বমোট 6 থেকে 7টা ভিউ পয়েন্ট আছে। প্রত্যেকটা ভিউ পয়েন্টের সৌন্দর্য কিন্তু ডিফারেন্ট। যেরকম এই ভিউ পয়েন্টটা যদি আপনি কোয়াইট প্লেস পছন্দ করেন, যে এক জায়গায় একান্তে কিছু সময় আপনি বসে বসে এবং এই বিচের ভাইবটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভিউ পয়েন্টটা আপনার জন্য। যেহেতু আরও একটা সুন্দর ডেস্টিনেশনের দিকে যাব, তাই আমার লাইফের সব থেকে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং মোমেন্ট শুরু হচ্ছে এখন এই জার্নি থেকে। আমার পুরো থাইল্যান্ড ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হচ্ছে এই বাইক রাইডিংটা। জাস্ট একটাবার চিন্তা করেন যে আপনি একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের ভেতরে, 2 পাশে পাহাড়, মাঝখান দিয়ে এরকম একটা নির্জন রোডে আপনি বাইক চালাচ্ছেন, মাথার উপরে মেঘলা আকাশ আর চারপাশে একদম জোস একটা বাতাস, যেই বাতাসটা আপনার মনটাকে অনেক বেশি ফুরফুরা করে দিচ্ছে। এবং এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আরও একটা ভিউ পয়েন্টের দিকে, যেটা হচ্ছে মাঙ্কি বিচ। এবং আমার যে পেছনে যাকে আপনি বাইক চালাতে দেখতেছেন ও হচ্ছে রাশিয়ান। আমরা মোটামুটি এখানেই রাশিয়ান আরও একটা চাইনিজ 3জন স্লো ট্যুরে এসে এখানে মোটামুটি মিলিত হয়েছে এবং একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা পৌঁছায় গেলাম আসলে মাঙ্কি বিচে। এই বিচটাও খুবই কোয়াইট একটা বিচ। আপনার যদি কোয়াইট প্লেস পছন্দ হয় তাহলে এই বিচ আপনার জন্য। এবং এই বিচটা দেখার পরে মোটামুটি আমরা আবার সেই পথ ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া শুরু করলাম। এবং এইবার যে ডেস্টিনেশনের দিকে যাব, এখান থেকে পুরো কোলান আইল্যান্ডের একটা সম্পূর্ণ ভিউ পাওয়া যায়। এবং এইখানে খুব সুন্দর বড় একটা মূর্তি আছে বুদ্ধার, এবং এর পাশাপাশি আপনি যদি এখানে দেখেন যে পুরো কোলান আইল্যান্ডের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং এই ভিউটা দেখার পরে আর বেশি দেরি না করে আবার পাতায়ার উদ্দেশ্যে আমাদের রওনা, বিকজ এই ফেরি কিন্তু আমাদের লাস্ট ফেরি সন্ধ্যা 6:30টায়। নাও গেস হোয়াট, আমরা সারাদিন কোলান আইল্যান্ডে ঘোরাঘুরি করলেও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, যার কারণে টার্মিনাল 21-এ চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। কারণ এই প্লেসটাতে আছে ফুড কোর্ট, এবং এই ফুড কোর্টে অনেক স্বল্প মূল্যে অনেক বেশি খাওয়া দাওয়া করা যায়। এবং এটা পাতায়া বিচ থেকে
একদম কাছে, খুব বেশি দূরে না। কিন্তু এখানে এসে লিটারেলি আমি একটু শকড হয়েছি, কারণ এখানে প্রত্যেকটা ফ্লোরের যে ডিজাইন কম্বিনেশন এটা পুরোটাই ডিফারেন্ট। আপনি এক ফ্লোর থেকে যখন অন্য ফ্লোরে যাবেন এই শপিং মলের ভেতরে, আপনার কাছে মনে হবে যে না আমি এখন প্যারিসে আছি। একটু পরে আপনি যখন আবার এখান থেকে অন্য একটা ফ্লোরে যাবেন, তখন আপনার কাছে হয়তো মনে হবে যে আমি এখন টোকিওতে আছি। তো এই টাইপের ডিজাইন দিয়ে আসলে এই পুরো টার্মিনাল 21টা সাজানো। এরপরে মোটামুটি চলে যাই খাওয়া দাওয়া শেষ করে আবারও ওয়াকিং স্ট্রিটে। এইখানে ঘোরাঘুরি করে কিছুটা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে পাতায়ার নাইট লাইফ কেন এত বিখ্যাত। মেইনলি এটা বিখ্যাত হওয়ার পেছনে অন্য একটা রিজন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনি পাব, বার, নাইট ক্লাব এগুলো আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু কোনো ধরনের কোনো ড্রিঙ্কস আমার লাইফে কখনো এই পর্যন্ত করি নাই, তো আমার কাছে যেটা মনে হচ্ছিল ভাই এটা খুবই নয়েজি একটা প্লেস। তো মানে জাস্ট হচ্ছে আপনি এটা এক্সপ্লোর করার জন্য হয়তো আসতে পারেন। এখান থেকে যেটা আমার মনে হচ্ছিল যে এই প্লেসটা আসলে আমার জন্য না, এখানে আর কখনোই আসা যাবে না, যার কারণে এখান থেকে চলে যাই হোটেলে এবং পরবর্তী দিন সকালে আমার গন্তব্য হচ্ছে ফ্লোটিং মার্কেট। পাতায়ার ভেতরে খুবই কারণে চলে আসলাম টাইগার পার্কে। ফ্লোটিং মার্কেট থেকে টাইগার পার্কের দূরত্ব খুব বেশি দূরে না, মানে একদম সামনাসামনি। তাই টাইগার পার্কে আসার পরে আমার যেটা মনে হইলো যে এখানে টাইগারগুলোকে আসলে মানে টাইগার বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল যে ভাই মানে আমাদের বাসা বাড়িতে যেরকম আমরা আসলে কুকুর বিড়াল পালি অনেকটা ওইরকম। বাট টাইগারগুলো আসলে ছিল একদম অনেক বড় এবং সুবিশাল প্রকৃতির। এখানে আপনি চাইলে বাঘের সাথে খাঁচায় ঢুকে ছবি তুলতে পারবেন, কিন্তু আমার হাতে সময় অনেক কম, কারণ আমি এখান থেকে 8 কিলোমিটার দূরে যাব এলিফ্যান্ট পার্কে। তাই এখান থেকে বের হয়ে আমি চলে আসলাম এলিফ্যান্ট পার্কে। এলিফ্যান্ট পার্কে আসার পরে আমি লিটারেলি শক, কারণ আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু এসে আমি হাতিই দেখতে পারবো, কিন্তু সেই সাথে আপনি পুরো একটা শো দেখতে পারবেন যেখানে আপনি থাইল্যান্ডের মাইনরিটি গ্রুপের নৃত্য, থাইল্যান্ডের ট্রেডিশন, থাইল্যান্ডের ট্রেডিশনাল ক্লোথস সব কিছু সমন্বয়ে পুরো একটা লাইভ পারফরমেন্স দেখতে পারবেন। এবং এই জিনিসটা আমার কাছে খুবই জোশ লাগছে, কারণ এই প্রোগ্রামটাতে আপনি অনেক কিছু একসাথে দেখতে পারবেন। যেমন আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন স্নেক নিয়ে ডান্স, এর পাশাপাশি থাইল্যান্ডের মাইনরিটি গ্রুপের ক্লোথস, এবং সেই সাথে আপনি মোটামুটি এই এলিফ্যান্ট পার্কে আসার পরে আরও বিভিন্ন অ্যানিমেলস আপনি দেখতে পারবেন। তো এই শোটা আমার রিকমেন্ডেশন থাকবে, যদি এলিফ্যান্ট পার্কে আসেন অবশ্যই এই শোটা এনজয় করবেন, কারণ এই শোর ভেতরে আপনি মোটামুটি থাইল্যান্ডের যে ট্রেডিশন, থাইল্যান্ডের ট্রেডিশনাল ক্লোথস, থাইল্যান্ডের ট্রেডিশনাল সিঙ্গিং সব কিছু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন। তো এই শোর এইখানে আমার যেটা ফিল হয়েছে, আপনাদেরকে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ভিডিওর ভেতরে আপনি এখন পর্যন্ত যাদেরকে দেখতে পাচ্ছেন এরা মানে মোস্টলি এরা আসলে মেয়ে না, এরা কিন্তু ছেলে।
তো জানি আমার মতো আপনিও অবাক হয়েছেন, বাট ইটস ট্রু। তো এখানে মোটামুটি শোটা দেখার পরে আমি খুব বেশি আর মানে দেরি করব না, কারণ এরপরে আমার চলে যেতে হবে পাতায়া সিটির ভিউ দেখার জন্য। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে পারেন। কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো, কোনো ইমপ্রুভমেন্টের দিক থাকলে সেটাও আপনি জানাতে পারেন। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।